চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান ও বিএনপি নেতাদের উষ্ণ অভ্যর্থনা। শেখ হাসিনাকে প্রত্যার্পণে দিল্লির গড়িমসি, বাড়ালো ভিসার মেয়াদ। আনুষ্ঠানিক কিছুই জানায়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পূর্বাঞ্চলের প্লটে হাসিনার ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। এস আলমের 2 ছেলে এবং তাকসিমের বিরুদ্ধে আলাদা মামলা। জুলাই ঘোষণাপত্র নিয়ে সারা দেশে গণসংযোগ। ৭১ ও ২৪-এর ধারাবাহিকতা চান সার্জিস। নতুন সংবিধান প্রণয়নের দাবি। মজুতদারিতেই চালের বাজারে অস্থিরতা। আমদানিতে যাচ্ছে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। স্মার্ট কার্ডে পণ্য বিক্রি করবে। পিলখানায় পরিকল্পিতভাবে সেনা কর্মকর্তা হত্যার অভিযোগ। নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি। এবং চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা। সীমান্তের ক্ষেত খামারে বন্ধ কাজ, সতর্ক বিজিবি। যেহেতু নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে। এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একে স্টিম এবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজি। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালে রওনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশ তৈরি হয় বিমানবন্দরে। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে হিথ্রো বিমানবন্দরের বাইরে জড়ো হন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ নেতাকর্মীরা। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খানও। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে মা খালেদা জিয়াকে নিজ গাড়িতে বসিয়ে চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত লন্ডন ক্লিনিকে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সবশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফর করেন বিএনপি চেয়ারপারসন। এরপর আর কোনো সফর না হওয়ায় মায়ের সঙ্গে দেখা হয়নি ছেলে তারেক রহমানের। বিএনপির দেয়া তথ্য অনুযায়ী লন্ডন ক্লিনিকে ভর্তির মধ্য দিয়ে চিকিৎসা শুরু হবে খালেদা জিয়ার। সেখানকার চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া, এমন আশাবাদ জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর গণহত্যাকারী হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো জনগণ ভালোভাবে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শেষ পর্যন্ত আর ও আমার আশাও করে নাই, ও আমার রেখে একা চলে গেছে। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাসের লিখে যাওয়া এমন চিঠি পড়ে বারবার মূর্ছা যাচ্ছে তার বাবা মা। 5 আগস্ট সকালে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় আনাস। আর এই দিনেই গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে।
বুধবার সকালে গ্যান্ডারিয়ায় আনাজ সহ 4 জন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অসহায় পরিবারগুলো কান্নায় ভেঙে পড়লে সমবেদনা জানান তিনি। মিটপটের রাস্তার মেঝেতে আমার ছেলে এভাবে লুটায়া পড়ে রয়েছে। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা এখনো বহাল তবিয়তে আছে। আর ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সমালোচনাও করেন তিনি। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনপ্রিয়তার জন্যই খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া। জিয়াউর রহমানের আদেশ থেকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপির এ নেতা। সংস্কার যতটুকু প্রয়োজন। নেজমুর শেখ, দেশ টিভি, ঢাকা। ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পর্কে অবগত নন পররাষ্ট্র উপদেষ্টা। আর এ নিয়ে বাংলাদেশের কিছুই করার নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানায় ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জল ঘোলা কম করেনি নয়াদিল্লি, যার নির্দেশে ছাত্র জনতার রক্তে ভেসেছে রাজপথ। পুলিশের ছোড়া বুলেটে বিদ্ধ হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন অনেক শিক্ষার্থী। গণহত্যা মামলার আসামি হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে বিচার করতে যখন মরিয়া ঢাকা, তখন টালবাহানায় মোদী সরকার। দ্য হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদন বলছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাইছে, তখন ভিসার মেয়াদ বৃদ্ধির এক খবর এলো। ভারত ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্য, সেসব তথ্য মেলেনি ওই প্রতিবেদনে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত 23শে ডিসেম্বর ভারতকে একটি কূটনৈতিক পত্র বা ভার্বাল নোট পাঠায় অন্তর্বর্তী সরকার। সে সময় এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। নয়াদিল্লির এমন আচরণে বিরক্ত ঢাকা। হাসিনার ভারতীয় ভিসা বৃদ্ধির বিষয়টি পত্রিকা মারফতে জানতে পেরেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে বাংলাদেশের কিছু করার নেই বলে মন্তব্য করেন তিনি। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মঙ্গলবার ৭৫ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর মধ্যে আছে শতাধিক মামলার আসামি শেখ হাসিনার পাসপোর্টও। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের রাজুকের প্লট গ্রহণের অনুসন্ধানে অগ্রগতি হয়েছে। প্রমাণ মিলেছে ক্ষমতার অপব্যবহারের। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব। নিয়োগ বাণিজ্যের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাসকিম এ খান সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে এস আলমের ২ ছেলে সহ ৫৪ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে। ফজলে আদিত্যের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নীতিমালা অনুসরণ না করে অবৈধ উপায়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগের সত্যতা মিলেছে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমান ও আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ বোর্ডের ১০ জনের বিরুদ্ধে। বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ 10 জনের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিকে ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রী ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ 29টি ব্যাংক অ্যাকাউন্টে 466 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই অভিযোগে দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে 12টি ব্যাংক অ্যাকাউন্টে 71 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনে মামলা করা হয়। জনাব মোহাম্মদ সাদেক খান সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইকবালুর রহিম সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অপরাধ করায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংক হ্যাক ও অ্যাসালম গ্রুপের আওতাধীন ইসলামিক ব্যাংক থেকে 993 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে অ্যাসালম গ্রুপের 2 ছেলে সহ 54 ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধকে অস্বীকার নয়, 71 ও 24-এর ধারাবাহিকতায় রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। এদিকে কুমিল্লায় 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। বিভিন্ন জেলায় জুলাই ঘোষণাপত্র বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর মোহাম্মদপুরে কর্মসূচিতে অংশ নেন সংগঠনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। গতানুগতিক রাজনৈতিক ধারা ভেঙে তরুণরা নতুন একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করবে, যেটাকে আঁকড়ে ধরে এই দেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখবে। বুধবার নরসিংদীতে জুলাই ঘোষণাপত্র নিয়ে লিপলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার নয়, 71 ও 24-এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে জনগণের সংবিধান প্রণয়নের দাবিও জানান তিনি। 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক জনগণের সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। কুমিল্লায় জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার দাবি জানান তিনি। সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে লিপলেট বিতরণ করা হয় রাজশাহীতেও। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে 44,000 কোটি টাকা, যা 2023 সালের একই সময়ের তুলনায় 18,000 কোটি টাকা কম। একটেক সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তার আশা, রিজার্ভ প্রবৃদ্ধি, রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে অর্থ প্রবাহ বেড়ে যাওয়া সহ বেশ কিছু নির্ণায়কের প্রভাবে অর্থবছর শেষে এডিপি বাস্তবায়ন হার বাড়বে। সভায় 4,246 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। শিউলি রায়ের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনে সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় প্রায় 4,246 কোটি টাকার ব্যয়ে 10 প্রকল্পের অনুমোদন দেয়। এই 10 প্রকল্পের মধ্যে 5টি নতুন। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, প্রকল্প বাস্তবায়ন হার কমলেও সামনে অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। রপ্তানির গতি আবার
ফিরে এসেছে। রেমিটেন্স বেশ আগের থেকেও বেশি জোরে বাড়ছে। আমরা দেখেছি যেসব জায়গাতেই রেমিটেন্স আছে সেসব জায়গায় এইসব খাতগুলোতে আর্থিক কর্মকাণ্ড বাড়ে। সেই কারণে বোধহয় রেমিটেন্সের একটা প্রত্যক্ষ প্রভাব তো আছে, রেমিটেন্স আমাদের জাতীয় আয়ের অংশ, কিন্তু পরোক্ষভাবে রেমিটেন্স স্থানীয় বিভিন্ন জায়গার অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে। দেশের সার্বিক মূল্যস্ফীতি নিয়ে নিজের অসন্তুষ্টিও জানান পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি এখনো বেশি আছে, তবে এই মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি গায়ে লাগে যাদের নির্দিষ্ট আয়ের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম যারা মজুরি দিনের মজুরি করে খায়, সেখানে অন্তত এই পরিসংখ্যান বলছে যে তাদের মজুরির হার কিন্তু 9% মতো বার্ষিক হারে বাড়ছে। তার মতে সুশাসন ও গণতন্ত্রের উত্তরণ ঘটলে দেশের বিভিন্ন সম্ভাবনার কাজে লাগানো সম্ভব। অন্তর্বর্তী সরকারের সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান উপদেষ্টা। সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে উত্তরণ ঘটাতে পারি, অন্তর্বর্তী সরকারের সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মজুতদারিতেই চালের বাজারে অস্থিরতা বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে তেজগাঁওয়ে স্মার্ট কার্ডে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে তিনি বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানান। এনআই নাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। চলতি মাসে টিসিবির পণ্যে ভোজ্য তেল ও ডালের সাথে দেয়া হচ্ছে চিনি। ভোজ্য তেল 2 লিটার 200 টাকা, ডাল 2 কেজি 120 টাকা এবং 1 কেজি চিনি 70 টাকায় কিনতে পারবেন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন গ্রাহক। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা এই সেবা পাচ্ছেন। কার্ডধারীর পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানান তিনি। তার থেকে এ সময় চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, চালের কোনো ঘাটতি নেই বাজারে, মজুদের কারণেই বাড়ছে দাম। বাজার নিয়ন্ত্রণে শিগগিরই আমদানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। ব্যাংকে ডলারের কোনো সংকট নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, গেল বছর দেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স, পাশাপাশি রপ্তানি বেড়েছে প্রায় 17%। আমাদের হাইয়েস্ট এভার রেমিটেন্স এসছে গত মাসে। আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস, ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। চলতি বছর আলুর সংকট এড়াতে আমদানি করে মজুদের ওপর জোর দেয়া হচ্ছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা বেশ কিছু আলু মজুদ করব সরকারি পর্যায়ে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি পালন করেছে তৎকালীন বিডিআরের চাকরিচ্যুত সদস্য ও কারাবন্দী সদস্যের স্বজনরা। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। এ গণজমায়েত পিলখানা হত্যাকাণ্ডে আটক বিডিআর সদস্যদের স্বজনদের সঙ্গে এসেছেন চাকরিচ্যুত তৎকালীন সদস্যরাও। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, চাকরিতে পুনর্বহাল ও আটকদের মুক্তির দাবি জানানো হয়। তাদেরকে সমর্থন জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ
তা মেনে নেব না। পরে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন আন্দোলনকারীরা। দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে তারা। এই 18,500 লোকের পূর্ণ বহালের দাবি করছি। যাদেরকে আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এই সাজাকে অবৈধ ঘোষণা করতে হবে এবং এই সাজাপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত মিডিয়া সদস্যদেরকে তাদের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। বাংলাদেশ রাইফেলস নামটাকে পুনর্বহাল করা এবং এই পোশাক আবার ফিরিয়ে নিয়ে আসা। এই জামিনের শুনানিতে যেন আমাদের প্রত্যেকটা নিরপরাধ বিডিআর সৈনিকদেরকে জামিন থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। জানান গেল 15 বছরের ক্ষোভ আর মানবেতর জীবনযাপনের গল্প। আমাদের খুবই মানবতার জীবনযাপন করতেছি। আমাদের অনেকের ঘরে চাউল থাকে না, কামলা বেচতে হয়, আমাদের রিক্সা চালাতে হয়, আমাদের অন্যের ঘরে দারোয়ানগিরি করতে হয়, গার্মেন্টসে সিকিউরিটি গার্ডে চাকরি করতে হয়। নির্যাতিত আর কিছু হতে পারে না। দাবি বাস্তবায়নে গঠন করা হয় 11 সদস্যের অ্যাডহক কমিটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। থমথমে রয়েছে সীমান্তের পরিস্থিতি। দুপুরে বিএসএফ ও বিজিবির সতর্ক অবস্থান দেখে চিন্তায় পড়েছেন স্থানীয়রা। বিস্তারিত রিপোর্টে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের বিনোদপুরের বিশ্বনাথপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তবর্তী এলাকায় সীমানা ঘেঁষে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। সীমানা ঘেঁষে তাদের এমন কাজ দেখে আপত্তি জানায় বিজিবি। সেদিন বিজিবির আপত্তির মুখে নির্মাণ কাজ বন্ধ রাখলেও মঙ্গলবার দুপুরে আবার বেড়া তৈরির কাজ শুরু করা হলে আবারও বাড়ে উত্তেজনা। এই ঘটনায় সীমান্তবর্তী দুই দেশের জনসাধারণের মাঝেও উত্তেজনা ছড়ায়। যেহেতু নো ম্যানস ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে, যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে। তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি। সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেননি দুই বাহিনীর কর্মকর্তারা। এ বিষয়ে বুধবারও পতাকা বৈঠক করেছে বিএসএফ বিজিবি। তবে সীমান্তে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান বিজিবি। ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাঁটাতার বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। উত্তেজনা থাকায় সীমান্ত ঘেঁষা কৃষি জমিতে কাজ বন্ধ রেখেছে স্থানীয় কৃষকরা। তবে ভয়ের কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিজিবি। সীমান্ত উত্তেজনা নিরসনে উভয় দেশের সীমান্তরক্ষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।